আমার না কি বলতো ওই যে ইন্টারলক মেশিন কেনার মতন পয়সা নেই। তো কি আর করবো, সেই জন্য তো একটা সহজ উপায় তো একটা বের করতেই হবে। তার জন্য আমি ইন্টারলক মেশিন ছাড়াই আমি যে কোনো ব্লাউজ, নর্মাল ব্লাউজ হোক, প্যাডেড ব্লাউজ হোক, সব কিছু আমি ইন্টারলক মেশিন ছাড়াই লকভাবে সেলাইটা করে ফেলি, উইদাউট ইন্টারলক মেশিন। একদম তোমার মানে ইন্টারলক মেশিনে সেলাই করলে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগবে। ইন্টারলক মেশিনে দিয়ে যখন তুমি একটা ব্লাউজ সেলাই করবে তখন চারিদিকে যেমন তোমার সাদা সাদা স্টিচগুলো দেখা যায় ভেতরে, এখানে সেই কোনো সেলাই দেখাই যাবে না। আমি সেরকম ভাবেই ব্লাউজ তৈরি করি। তো তোমরা যদি সেটা শিখতে চাও বা জানতে চাও তাহলে জাস্ট দেখে নাও। ইন্টারলক মেশিন দিয়ে আলাদা করে কিনে টাকা খরচা করার তো কোনো মানে নেই। আমি যদি সেটা ছাড়াই যদি ওর থেকে সুন্দরভাবে যদি আমি সেলাই করতে পারি, সেক্ষেত্রে কেন করবো না। এই দেখো, আমি সবার প্রথমে এই ফ্রন্টের একটা পার্ট আমি স্টিচ করে নিলাম, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে তারপরে আমি ইন্টারলক কিভাবে করি সেটা শুধু দেখবে। এটা আমি একটুখানি স্টিচটা করি না, এটা জাস্ট শুধু মেইন ফেব্রিকের সাথে লাইনিংটাকে আমি একটু জয়েন করে নিচ্ছি। শুধু একটা পার্টি আমি মেইন ফেব্রিকের সাথে লাইনিংটাকে আমি জয়েন করবো, ঠিক আছে। এটা করে নিলাম। এইখানে আমার একটু জয়েন্ট করতে হবে। এখানে দেখো এই যে মেইন ফেব্রিকের থেকে অস্তরটা একটু ছোট আছে, যার জন্য আমাকে এটা একটু জয়েন্ট করে নিতে হবে, সেটার জন্য একটু সময় লাগবে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে আমি ইন্টারলকটা একদম ইজি ভাবে করে ফেলি। তারপরে কি বলতো, আলাদা করে সময় দিতে হয়। ইন্টারলক মেশিনের জন্য একটা খরচা আছে, সুতো আছে, ইত্যাদি ইত্যাদি আগা যা থাকে আর কি, ওগুলো একটা খরচা আছে, সময়ের ব্যাপার আছে, অনেকটা সময় চলে যায়। সেই আমি এখানে স্টিচ করছি, তারপরে আমি আবার ইন্টারলক মেশিনে গিয়ে স্টিচ করব, অনেকটা হ্যাপার ব্যাপার আমার যেটা মনে হয়। যার জন্য না আমি ইন্টারলক মেশিনটা অতটা ইউজ করি না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারলক মেশিন দরকার হয়। তো আমাদের এই লেডিস কাছে মনে হয় অতটা, যেমন মনে করো জ্যাকেটগুলো যে তৈরি হয়, কোটগুলো তৈরি হয়, ওগুলোতে কি কোনো ইন্টারলক মেশিন, তোমরা ইন্টারলক মেশিনের কোনো স্টিচ দেখতে পাও? একদমই কিন্তু থাকে না। তাহলে এগুলোতেই বা কি দরকার আছে? যা, সুতোটা খুলে গেল। তো সেই জন্য আমার মনে হয় না বেকার বেকার অতগুলো টাকা ইনভেস্ট করার আমার কোনো মানে আছে। তারপরে ইন্টারলক মেশিনে টাকা তুলতে তুলতে আমার 10 বছর কেটে যাবে, আমার লাইফ কেটে যাবে। ইন্টারলক মেশিনে টাকা কবে তুলবো? তো দরকার নেই বাবা আমার ওসবের। আমি ওই ছাড়াই, আমি ইন্টারলক মেশিন ছাড়াই আমি খুব সুন্দরভাবে ইন্টারলক করি। আলাদা করে আমার আমার ক্লায়েন্টেরও কোনো আলাদা করে কোনো কোয়ারিজ নেই বা ডিমান্ড নেই যে পল্লবীদি আমাকে ইন্টারলক করে দেবে, সুতো বেরিয়ে থাকছে ব্লাউজের ভেতরে, যে কাঁচা সেলাইগুলো থাকে ওগুলো সুতো বেরিয়ে আসছে, এই সমস্ত কোনো ডিমান্ড আমার ক্লায়েন্টের আজ পর্যন্ত নেই। তবে আমার একটা ক্লায়েন্ট ছিল ভদ্রমহিলা, উনি ফার্স্ট টাইম যখন এসেছিল তখন তো ওনাকে আমি নর্মাল যেমন আমি তৈরি করে দিই ওরকমভাবে করে দিলাম। উনি ফার্স্ট টাইম আমার কাছে সালোয়ার কামিজ বানাতে এসেছিল। করে দেওয়ার পরে তারপরে উনি পরে আমাকে একদিন, নেক্সট টাইম যখন আমার আমার কাছে আবার রিটার্ন আসে যে ওগুলো তৈরি করা হয়ে গেছে, তারপরে আবার কিছু অর্ডার করতে এসেছিলেন, তখন আমার কাছে এসে বলছে, ম্যাম ইন্টারলক মেশিন হোগা তো করে দিজিয়ে। তো আমি বললাম যে না, আমার তো ইন্টারলক মেশিন নেই, ঠিক আছে আমি অন্যভাবে আমি করে দিচ্ছি। তো ইন্টারলক অপশনটা রেখেই আমি করে দিয়েছিলাম ওদেরকে। এটা হলো তোমার সুইট হার্ট নেক করবো। আর এটা যে কি যেন বলে, এটাকে ভুলে গেলাম, বলো না কি বলে, এটাকে বলে প্রিন্সেস কাট করবো, ঠিক আছে। নর্মাল যেটা বাটি কাটরি শেপ যেটা বলে সেটা করবো না, প্রিন্সেস কাট করবো। ফ্রন্টের গলাটা আমি একটুখানি কাট করে নিচ্ছি, শুধু আমি লেন্সটা নেবো 8, কতটুকু ডিপ হয় সেই ডিপটাই আমি শুধু নিলাম। আলাদা করে আমার ওই রকমভাবে ড্রয়িং করার দরকার লাগে না। দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, একদম পারফেক্ট হবে। তোমরা শুধু দেখো আমি কিভাবে ইন্টারলকটা করি। হয়ে গেল, এবারে আমার স্টার্ট হবে ইন্টারলকটা। এই আমি একটা পার্ট নিলাম, মেইন ফেব্রিক নিলাম কিন্তু, ওকে, মেইন ফেব্রিক নিলাম, এর সাথে যাবে এইটা। এটাকে আমি এখানে রাখলাম সোজাভাবে, এটাকে কিন্তু আমি সোজাভাবে রাখবো, ওকে। তারপরে এই মেইন ফেব্রিকটাকে আমি এইখানে নিলাম, একটা স্টিচ করে নিলাম। এই এই ফেব্রিকটা কিন্তু সোজাভাবে, আর উপরে যে আমি ফেব্রিকটা দিয়েছি এটা হলো উল্টোভাবে, মানে দুটো আলটিমেটলি দুটো মুখোমুখি হচ্ছে, মুখোমুখি সোজা। ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যাং বাজছে যার জন্য। এটা আমি একটা স্টিচ করলাম, অটোমেটিক আমার দুটো স্টিচ হয়ে যাবে, যা অটোমেটিক আবার এটাও পাকাপোক্ত হয়ে যাবে, আলাদা করে দুটো সেলাই দেওয়ার দরকার নেই। এই একটা দিলাম, এর সাথে আমি লাইনিংটাকে এ পাশে দেখতে পাচ্ছ, এই ফেব্রিকটা এখানে এইটা, আর এটা হলো এই এই পোর্শনটা, এর সাথে এই যে লাইনিংটাকে আমি সেট করছি। সেম প্রথমে যে আমি স্টিচটা করেছি ওই স্টিচের উপর থেকেই আমাকে আর একটা স্টিচ করে যেতে হবে।
কাট করে দিই অল্প অল্প করে, তাহলে না ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। গলাতে যেমন আমরা কাট করি, এই দেখো এবারে এই দুটো পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এখানে মিডলে কিন্তু এই যেখানে তোমরা ইন্টারলক করো যে জায়গাটা, এই হলো সেই জায়গাটা। তো আলটিমেটলি এই জায়গাটা দেখো কিভাবে ঢাকা পড়ে যাচ্ছে। এই যে মেইন ফেব্রিক আর এই হলো অস্তরটা, দুটো আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। হলো, দেখো ইন্টারলক হলো কিনা, ওই ইন্টারলকটা বেটার নাকি এই ইন্টারলকটা বেটার। দেখো এটা হলো ব্যাক পার্টটা, অস্তরের দিকটা, বুঝতে পারছো? জানি না কতটা বোঝা যাচ্ছে। এই হলো ব্যাক পার্টটা, আর এই হলো ফ্রন্ট পার্ট। তো অটোমেটিক এটা তো ফ্রন্ট পার্ট তো এরকমই হবেই। দেখো, বুঝতে পারলে ব্যাপারটা? এরকমই আমি প্রত্যেকটা পার্ট আমি জয়েন করে নেব। সেক্ষেত্রে আর তোমাদের আলাদা করে দরকার নেই ইন্টারলক মেশিনের। অকারণ হেডেক কেন নিতে যাবে? কি দরকার আছে অকারণ হেডেক নেওয়ার? কোনো দরকার নেই। এবারে আমি এই মেইন ফেব্রিকের সাথে অস্তরটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এটাই হলো মেইন ঢাকা। ফার্স্ট টাইম একটু প্রবলেম হবে, দুটো পার্ট একদম ইকুয়ালি তোমাকে কাট করে নিতে হবে। এটা কিন্তু একটা মেইন ফ্যাক্ট, এটা সবাই করতে পারে না। বা ম্যাক্সিমাম মানুষ কি করে বলো তো, মেইন ফেব্রিকটা আলাদা করে কাটে, অস্তরটাকে আলাদা করে কাটে। অস্তরটাকে আগে প্রপার মেজারমেন্ট দিয়ে তারপরে অস্তরটাকে প্রপার শেপে কেটে নেয়, কেটে নিয়ে তারপরে মেইন ফেব্রিকটাকে বড় বড় করে কাটে, বড় বড় করে কেটে নিয়ে দেন ওটাকে অ্যাটাচ করে, একসঙ্গে অ্যাটাচ করে নিয়ে তারপরে তোমার ব্লাউজ তৈরি করে। আমি কিন্তু ওইভাবে করি না। আমি দুটো পার্টি ইকুয়াল ভাবে কাটি, একসাথে রেখে একই সাথে সেম মেজারমেন্টে, যেমন ভাবে তোমরা অস্তরটাকে আমরা আগে মেজারমেন্ট করে নিয়ে তারপরে কাট করছি, তো সেইভাবেই আমি অস্তরটা প্লাস মেইন ফেব্রিকটাকে, ব্লাউজটা আমি যে কাপড়টা দিয়ে তৈরি করব সেই কাপড়টা আর অস্তরটা দুটোই আমি একসঙ্গে কাট করে নেব। এটা কিন্তু আমি অন্যভাবে দেখালাম, তোমরা বুঝতে পারলে কিনা জানি না। আগের বারে তোমাদের সহজে দেখিয়েছি যাতে একটা পার্ট, প্রথম আমি মেইন ফেব্রিকটা লাগালাম, তারপরে অস্তরটা লাগালাম। এবারে কিন্তু আমি দুটো পার্টি একসঙ্গে দিয়ে আমি স্টিচ করে নিলাম। দুটো সিস্টেমই তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেটাতে ইজি মনে হবে তোমরা সেইটা দিয়েই করবে। তবে নতুন যারা এভাবে করবে তারা কিন্তু ফার্স্ট টাইম দুটো ফেব্রিক একসঙ্গে দিয়ে স্টিচটা করবে না, তাহলে না গুলিয়ে ফেলবে, দুটো পার্ট একসঙ্গে অ্যাটাচ করতে পারবে না, কোনোটা ছোট বড় হয়ে যাবে, কোনোটায় স্টিচ না হয়ে বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে ওরকম ভাবে করার চেষ্টা করো না। একটা পার্ট আগে তোমরা জয়েন করো, তারপরে যখন তোমাদের হাতটা সরগড় হয়ে যাবে তখন তোমরা দুটো পার্ট একসঙ্গে করো। এই দেখো আমি দুটো পার্ট একসঙ্গে করে দিলাম, এই পার্টটা এই পাশে অস্তরটা, দুটো করে দিয়ে এই দুটো জিনিস আমি জয়েন করে দেবো। এখান থেকে দুটো পার্ট আমি আবার এই দুটো মেইন ফেব্রিক আর অস্তর একসঙ্গে আমি অ্যাটাচ করে দিলাম। ভীষণ ইজি, কোনো ব্যাপারই না। ফার্স্ট টাইম যে দেখবে তার হয়তো একটু মনে হবে যেন খুব টাফ, ব্যাপারটা ডিফিকাল্ট, কিভাবে করবো, কিচ্ছু না। তোমরা এই ভিডিওটাকে একটু ভালো করে তোমরা ওয়াচ করবে, আমার মনে হয় না যে অসুবিধা হবে। তারপরে যদি মনে হয় যে না কিছু প্রবলেম হচ্ছে, তোমরা জানিও আমাকে, আমি সেইভাবে করে তোমাদের একটু গাইড করার চেষ্টা করব। জানি না সবার কাজের সিস্টেম সমান নয়, আমি এভাবেই করি, আমার এটাই করতে ইজি লাগে। সবার তো আইডিয়া সমান না, সবার কাজের ধরনও সমান না। আমি এইভাবে করতে ভালোবাসি, তাই আমি এভাবেই করলাম। এই দেখো হয়ে গেল। এবারে এখানে যে টেকিংটা দেওয়ার, সেই টেকিংটা তোমরা দিতে পারো, সেটা বডি শেপ বুঝে তোমরা টেকিংটা দেবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? এখানে এই টেকিংটা দিলে শেপটা আরো বেশি সুন্দর হয়, কাপ সাইজটা অনেক বেশি ভালো হয়, ভিজিবল হয়, বডির সাথে অ্যাটাচ হয় খুব ভালো। দেখো এটা করে দিলাম, মানে এই যে খাপটা খুব সুন্দরভাবে বসলো। এটা দেখো একটুখানি মানে কি বলবো, থ্যাবড়ানো মতন রয়েছে, কিন্তু দুটোর শেপ দেখো, বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমি এখানে বেশ ভালো বুঝতে পারছি। এইটা আর এইটাতে আমি এইখানে টেকিংটা দেইনি, এইটাতে টেকিংটা দিয়েছি। তো এটাতে আমি এবারে টেকিংটা এটাতেও লাগিয়ে দিই। এই টেকিংটা দিলে না শেপটা অনেক বেশি সুন্দর হয়। অনেকের মনে করো যাদের হেভি সাইজ রয়েছে সেক্ষেত্রে টেকিংটা না দিলেও হয়, দিতে হবে। আর যাদের একটু লাইট তাদের জন্য এই টেকিংটার কোনো দরকারই হয় না। গলার কাপড়টা কোথায় রাখলাম, পড়ে গেল। এবার আমি গলা থেকে যে কাপড়টা বের করেছি ওই কাপড়টাকে নষ্ট করবো না, ওইটা দিয়েই আমি পট্টি দিয়ে দেবো, হুক পট্টি আর ব্যাক পট্টি দুটোই আমি এই অস্তরটা দিয়ে আর এই মেইন ফেব্রিকটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি দেবো হুক পট্টিটা, আর মেইন ফেব্রিকটা দিয়ে দেবো ঘাটের পট্টিটা। কাপড়ও নষ্ট হবে না একটুকু, এইভাবে করে করলে কোনো কাপড় এক্সেস হবে না, নষ্টই হবে না। এটা হয়ে গেল, এটা দিয়ে আমি হুক পট্টিটা করে নিচ্ছি। এই ক্লায়েন্টটা একদম মানে নতুন সদ্য বিবাহ হয়েছে আর কি, যাকে বলে নতুন, জাস্ট বিয়ে হলো, 15 ডেজও হয়নি। তো বিয়ের পরে এই ব্লাউজটা, বিয়ের আগের ব্লাউজ তো মানে বিয়ের ব্লাউজ তো সবগুলোই করা কমপ্লিট হয়ে গেছে, এবারে বিয়ের পরের
যে তত্ত্বফত্তে যেসব শাড়ি ফাড়িগুলো পেয়েছে সেখান থেকে কয়েকটা ব্লাউজ বানাচ্ছে। অনেক জিনিসই তো গিফট পায়, সবগুলো তো একবারে বানানো সম্ভব না, আস্তে আস্তে আবারও সব আমার থেকেই বানিয়ে নেয়। তো এই ক্লায়েন্টটা মনে করো ক্লাস 6 থেকে আমার কাছে, আমি জবে থেকে আমি এই কাজ শুরু করেছি, তার বছরখানেক পরে বোধহয় ও আমার খোঁজ পেয়েছিল, তারপর থেকেই ওরা কনস্ট্যান্ট আমার থেকেই বানায়। ওদের বাড়ির কাছে অনেক দোকান রয়েছে, কিন্তু আমার সবটা অ্যাকচুয়ালি ওদের বাড়ির কাছেই ছিল আগে। এখন আমি একটু ওদের বাড়ির থেকে একটু দূরে চলে এসেছি, তবুও ও খুঁজে খুঁজে সেই আমার কাছে চলে এসেছে। যাই হোক, সেই সব কথা বাদ দাও, ব্লাউজের দিকে আসি। এই হলো, এটা হলো ঘাট পট্টি, ঠিক আছে। এই জয়েন্টার আর দরকার ছিল না, খেয়াল করিনি, কথা বলতে বলতে জয়েন করে ফেলেছি। বেসিক্যালি জয়েন করতে হয় তো সেই জন্য জয়েনটা করে ফেলেছি। অনেক ক্ষেত্রে মনে হয় এই ঘাট পট্টিটা খুব মোটা হলে ভালো হয়, লাইলিন আর মেইন কাপড়টা দিয়ে যদি অ্যাটাচ করে দেওয়া হয়। দরকার হয় না, কারণ এখানে অলরেডি অনেকগুলো পার্ট চলে আসে। ব্লাউজের কতগুলো পার্ট রয়েছে, ব্লাউজের মনে করো দুটো দুটো 4টে পার্ট রয়েছে, তারপরে এইটা ফোল্ড করে মনে করো আরও 3টে পার্ট হলো, সেক্ষেত্রে এটা যথেষ্ট শক্ত, দেখো যথেষ্ট শক্ত, আলাদা করে আর দরকার হয় না। তো এই ফ্রন্ট পার্ট আমার রেডি হয়ে গেল, এবারে আমি করবো ব্যাক পার্ট। ব্যাক পার্টে তো কোনো ব্যাপারই নেই, ব্যাক পার্টে কোনো কিছু এক্সট্রা কাপড় বাইরে বেরিয়ে থাকে না ব্যাক পার্টে। তবু আমি ব্যাক পার্টটা তোমাদের সামনেই করছি। এটারও ব্যাক পার্ট কিছু বলেনি, দেখি ভিডিওটা আমি জাস্ট একটু দেখি, না কিছু বলেনি, ওই আমার মতো করেই করে নেবো আর কি। এটা গোলই করবো এবারে। ব্যাক ছিল 11, না 11 দেবো না, 11 দেবো না, কেন বলো তো? 11 দিলে না এই যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনটা কাট হয়ে যাচ্ছে, তো 11 আমি দেবো না। এই ডিজাইনটা যতটুকু আছে, এই পাটটা আরও এতটা চওড়া ছিল, তো আমি পাটটাকে না কেটে বাদ দিয়েছি, ভালো লাগছিল না এতটা চওড়া পাট এই ব্লাউজটার সাথে, যার জন্য আমি ওটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইটা কতটুকু ছিল? মশা, ভীষণ মশা এসছে। এটা হয়ে গেল। বাচ্চা মেয়ে একটুখানি ফিতে করে দিই, দেখতে ভালো লাগবে। ফিতের কাপড় পরে দেখছি। এই ব্যাকপার্টটা আমি এখান থেকে এটা একবারে লক সেলাইটা করে নেবো। এখানে আমি আলাদা করে এই নিচে কোমরের দিকে আলাদা করে পট্টি লাগাবো না, আলাদা করে এটাতে পট্টি লাগাবো না, যার জন্য আমি এটা এইখান থেকে সেলাই করে জিনিসটা ওইগুলো যেমন লক সিস্টেম করেছি, একটা স্টিচ করে দিয়ে উল্টে দিয়েছি না, এটাও সেম ভাবে করবো। এখানে আমি আলাদা করে পট্টি লাগাবো না, যেহেতু এটা পাড় রয়েছে অনেক যথেষ্ট শক্ত রয়েছে, আলাদা করে পট্টি লাগানোর কোনো দরকারই নেই। এইটা করলাম, এবারে জাস্ট এপাশে লাইনিংটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা দেখো অটোমেটিক হয়ে গেল লকটা। এখানে করে আলাদা করে পট্টি লাগানোর কোনো মানে নেই, যেটা দরকার নেই, যেটা কোনো নিড নেই, বেকার বেকার কেন করতে যাবে তুমি বলো তো? যেটা প্রয়োজন, যেগুলো হালকা কাপড় সেগুলোতে দরকার হয়, না হলে কি হয় বলো তো, ফেসে যাওয়ার চান্সেস থাকে। তো সেই সব কাপড়টা মেটেরিয়ালসটাকে তোমাকে বুঝে তোমাকে পট্টি দিতে হবে, যে তুমি কোথায় এক্সট্রা পট্টি দিয়ে খাটবে আর কোথায় খাটবে না। এগুলো তো ক্লায়েন্টকে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি নিজে বুঝে নেবে যে তোমার কোন কাজটাতে তোমার কতটুকু খাটতে হবে। তা না হলে তুমি সময় বাঁচাতে পারবে না, তোমাকে সময়টা বাঁচাতে হবে, ইভেন তোমার ক্লায়েন্টের কাজটাকেও একদম প্রপারলি করতে হবে, না হয় তোমার কাছে একটা ক্লায়েন্ট সেকেন্ড টাইম আসবে না। ফার্স্ট টাইম যদি তুমি ক্লায়েন্টকে ছাটিয়ে দাও, ঠিকঠাকভাবে যদি না তৈরি করো না তার জিনিসটাকে, তার মনের মতন করে না হলে, সেকেন্ড টাইম কিন্তু সেই ক্লায়েন্ট তোমার কাছে আবার রিটার্ন আসবে না। রিটার্ন আসবে, আমি যেটা বলতে চাইছি, ড্রেসটা নিয়ে যেন রিটার্ন না আসে, যে এই ড্রেসটাতে প্রবলেম হচ্ছে, সেটা আমার ক্ষেত্রেও যে হয় না সেটা নয়। আমিও একদম স্বয়ংসম্পূর্ণ নই যে আমি একটা কাজ করবো একদম 100% আমি গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু দিয়েই করবো যে একদম প্রপার সেবা হবে। আমিও যেহেতু কম্পিউটার নই, আমিও হাতে কাজ করি, একটু একটু এদিক ওদিক হতেই পারে, 10টা কাজ করে সেখানে একটা কাজ রিটার্ন আসতেই পারে, সেটার জন্য দুঃখ করার কিছু নেই। তুমি সবসময় একটা কাজ যখন করবে এমন অপশন রাখবে, জানো একটা কাজ করলে সেটাতে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা যাতে তুমি সেকেন্ড টাইম যাতে সলভ করতে পারো, সেইভাবে করেই তোমাকে কাজটাকে করতে হবে। এমনভাবে একটা কাজ করে দিলে যে কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটা তুমি সেকেন্ড টাইম সলভ করতে পারবে না, সেই ক্লায়েন্টটা কিন্তু তোমার থেকে হাতছাড়া হয়ে গেল। প্রবলেম হতেই পারে, একটা ক্লায়েন্ট যদি তোমার কাছে 5টা ড্রেস বানায়, সেই ড্রেসটা 5টা ড্রেসই যে একদম প্রপার হবে সেটা নয়, সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, তবে হয়ে যায়, কখনো ম্যাক্সিমাম সময় হয়ে যায়, কখনো কখনো বাই মিস্টেক হতেই পারে, তো একটু মেয়েদের কাজ তো, একটু তোমার যদি মেজারমেন্টে প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতেই পারে। একদম 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না যে আমি একদম নিখুঁতভাবে একটা কাজ করবো। অবশ্যই আমরা ভালোবেসে একটা কাজ করি, চেষ্টা করি যে এই ক্লায়েন্টের কাজটা যেন এর মতন করে যেন আমি করতে পারি। শুধু শেষ। কোন ক্লায়েন্ট কেমন চাইছে সেটা তোমাকে তাকে দেখে তার সাথে কথা বলে বুঝতে হবে, সবার ডিমান্ড সমান নয়।
ক্লায়েন্ট চায় ডিপ নেকের ব্লাউজ করতে, কোনো ক্লায়েন্ট ডিপ নেক পছন্দই করে না। তবে তোমাকে সেটা বুঝে নিতে হবে। তুমি যদি সেরকম, যে ক্লায়েন্ট ডিপ নেক করতে পছন্দ করে না তাকে যদি তুমি একটা ডিপ নেকের ব্লাউজ করে দাও, সে কিন্তু অফেন্ডেড হবে। তোমাকে ফার্স্ট টাইম বুঝে নিতে হবে কোন ক্লায়েন্ট কেমন ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করে। ক্লায়েন্টকে দেখে তার সাথে কথা বলে বোঝাই যায়। মনে করো যে ক্যারি করতে পারবে না, যে ফ্রন্টে মনে করো তুমি একটা ব্লাউজে গলা দিলে 11-12, কোথায় চলে আসবে বলো তো? এখানে চলে আসবে, এখানে একদম মেইন এই পয়েন্টে চলে আসবে। এভাবে করো, শেপটা এলো। তো তুমি যদি সেরকম মেজারমেন্টের একটা ব্লাউজ এমন কোনো ক্লায়েন্টকে বানিয়ে দিলে, সে ওই ব্লাউজটা ক্যারি করতেই পারবে না, সেক্ষেত্রে কী হবে বলো তো? প্রবলেম হয়ে যাবে, সেই ক্লায়েন্টটা তোমার কাছে নেক্সট টাইম আসবে না। কিছু কিছু ক্লায়েন্ট পুরো আমাদের উপরেই ছেড়ে দেয়, আমি কিছু বুঝতে পারছি না, কীভাবে ব্লাউজ বানাতে হয় জানি না, কীভাবে মেজারমেন্ট নিতে হয় তাও জানি না, তুমি তোমার মতন করে দাও। সেক্ষেত্রে সেটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে এই ক্লায়েন্ট কী চাইছে, এই ক্লায়েন্টের সাথে কী যাবে। আমি যে ঘাটটা করলাম, কোনো এক্সট্রা সুতো বেরিয়ে আছে? কিচ্ছু নেই, দেখো, দেখতে পাচ্ছ? এটাও কিন্তু একবারে তোমার ইন্টারলক করে নিয়েই তুমি করবে। এই যে এটা আমি সোজাসুজিভাবে রাখবো না, উল্টোভাবে। আমরা তো সোজাসুজিভাবে রেখে ঘাটটাকে মুড়ি, প্রথমে উল্টোভাবে রাখবো। এই ভেতরটা দেখো উল্টো 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 মুখ রয়েছে, সোজাটা এটা বাইরের দিকে, এপাশে সোজাটা এই নিচের দিকে দিয়ে আমি জাস্ট একটা স্টিচ করে দিলাম, জাস্ট সামান্য কাপড় রেখে, জাস্ট এইটুকুনি কাপড় রেখে আমি সেলাইটা করলাম। এবারে যদি কোনো সুতো বেরিয়ে থাকে সেটা তোমাকে কাট করে দিতে হবে, নাহলে কিন্তু সুতোটা ভেতর থেকে বেরিয়ে থাকে, ভিজিবল হয়ে যাবে। এই উল্টে দিলে জিনিসটা, উল্টে দিয়ে এখানে একটুখানি ফোল্ড করে নিয়ে জাস্ট ঘাটটাকে জয়েন করে দেবে আবার। বোঝা গেল ব্যাপারটা? একদম দেখো, একটুকু কিন্তু এখান থেকে কোনো কাঁচা কাপড় বেরিয়ে থাকবে না, কিচ্ছু বেরিয়ে থাকবে না। এই আমার পুরো ইন্টারলক অপশন কিন্তু পুরো দেখো, ইন্টারলকটা কোথায় হয়? এখানে হয়, এখানে হয়, এর কোথাও এদিকে আমি হাতার এখনো জয়েন করিনি, জয়েন যখন করবো দেখবে। দেখো এখানে কোথাও ইন্টারলক করার কোনো প্রয়োজনীয়তা আছে? দেখো কিচ্ছু দরকার নেই, ফ্রন্টটা তো যেমন হয় সেরকমই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এরপরে আমি আর কি করবো, এরপর আমি হাতাটা তৈরি করবো, ফিতে তৈরি করবো, আবার পরের ভিডিওতে বাকিটুকু দেখো।